শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইশরাত জাহান। জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে নয়াপল্টনে ২৪-এর গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি পূর্ব সমাবেশে একথা জানান তিনি। বলেন, গণতন্ত্রকামী বাংলাদেশের সামনে নিজেদের অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। এটি কাজে লাগাতে পারলে আর ফ্যাসিবাদের জন্ম হবে না বলেও জানান তারেক রহমান। বলেন, ফ্যাসিবাদ আমলে কোনো রাজনৈতিক দলের সদস্যই নিরাপদ ছিল না। সকলের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সেজন্য রাষ্ট্র ও সরকারের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক অধিকারের সুষ্ঠু প্রয়োগ করার আহ্বান জানান তিনি। বলেন, বিভিন্ন ইস্যুতে মতবিরোধ থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কারের মধ্য দিয়ে ৩১ দফা বাস্তবায়ন হতে চলছে। গণতন্ত্র উদ্ধার করে সাম্য ও মর্যাদার বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকার গতকাল জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি সময়সীমা ঘোষণা করেছে। জনগণের অভিপ্রায় বাস্তবায়নের তাগিদে জুলাই সনদ ঘোষণা করা হয়েছে। এইসব উদ্যোগকে আমরা স্বাগত জানাই। বর্তমানে দেশের গণতান্ত্রিকামী জনগণের সামনে নিজেদের অধিকার প্রতিষ্ঠার এক অপার সম্ভাবনা এবং সুযোগ তৈরি হয়েছে। আমরা যদি এই সুযোগকে কাজে লাগিয়ে দেশে জনগণের রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার সুযোগ পাবে না। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশের বিভিন্ন স্থানে বিজয় র্যালি করছে বিএনপি। বরিশাল নগরের সদর রোডে বিএনপি কার্যালয়ের সামনে থেকে বের করা হয় র্যালিটি। এতে অংশ নেন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে শিশু পার্কের সামনে গিয়ে শেষ হয়। এর আগে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। জনগণের ভোটাধিকার নিশ্চিতে সংগ্রাম অব্যাহত রাখার কথা জানান নেতারা। নাটোরের উপশহর এলাকা থেকে বিএনপির বিজয় শোভাযাত্রা শুরু হয়। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশে বিএনপি নেতারা বলেন, আর কোনো ফ্যাসিস্ট সরকার যেন ভোটবিহীনভাবে ক্ষমতা ধরে রাখতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালিত হবে, এমন প্রত্যাশার কথা জানান বিএনপি নেতারা। ঝালকাঠিতে সকালে শিল্পকলা একাডেমির সামনে থেকে বিজয় র্যালি বের করে বিএনপি। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফসল হিসেবেই দেশ ত্যাগে বাধ্য হন স্বৈরাচার শেখ হাসিনা। বলেন, রাজপথের লড়াইয়ে শহীদদের কোনোদিন ভুলবে না জাতি। ঝিনাইদহে আনন্দ মিছিল করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শহরের বিভিন্ন সড়ক ঘুরে বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয় এটি। এ সময় বক্তারা বলেন, বিএনপি গণমানুষের দল। সব ষড়যন্ত্র প্রতিহত করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে। এছাড়া বিভিন্ন জেলায় পালিত হচ্ছে একই কর্মসূচি। নির্বাচনের জন্য উন্মুখ পুরো জাতি, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে দলটি। আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল আরো বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এমন কিছুই করবে না ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার এতদিনের কাজেও মিলেছে এর প্রমাণ। জানান, নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কা নেই তার দলের। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকেই মিলেছিল আগামী বছরের শুরুতে জাতীয় সংসদ নির্বাচনের ইঙ্গিত। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সেই ঘোষণাই দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণাকে স্বাগত জানিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি। বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে।
দলটির মহাসচিব জানায়, শুধু বিএনপি নয়, পুরো জাতিই মনে করে বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ নির্বাচন। তার প্রত্যাশা, নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার মতো কোনো কিছুই করবে না অন্তর্বর্তীকালীন সরকার। প্রফেসর ইউনূস নিশ্চয়ই এখন পর্যন্ত যতগুলো কাজ করে এসেছেন তাতে করে উনি প্রমাণ করেছেন যে ভবিষ্যতেও তিনি নির্বাচনকে সুষ্ঠু অবাধ করার জন্য এমন কিছু করবেন না যেটা প্রশ্নবিদ্ধ হবে। অতি দ্রুত একটি নির্বাচন একমাত্র এখন পথ, যা দিয়ে আমরা বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে পারি। তবে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে কিনা এমন প্রশ্ন ছিল মহাসচিবের কাছে। 91-তে আপনার নির্বাচন হয়েছে, তখন একটা ছাত্র গণ অভ্যুত্থানের পরে সেই নির্বাচন হয়েছিল। পরবর্তী সমস্ত নির্বাচনগুলো আপনারা লক্ষ্য করেছেন 3 মাসের মধ্যে সম্ভব হয়েছে, এবং এটা এখন আরও বেশি করে সম্ভব যে জনগণ এই নির্বাচনটা চায়। তো জনগণই আইন শৃঙ্খলা রক্ষার জন্য সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে। সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটি মনে করে ঘোষণাপত্র অনুযায়ী সংবিধানের যাবতীয় সংস্কার এবং সংশোধনী নির্বাচিত সংসদেই বাস্তবায়ন করবে। যে সমস্ত বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে সকল পক্ষের রাজনৈতিক দলসমূহের স্বাক্ষরের জন্য যখনই প্রদান করা হবে, আমরা আগেই আমাদের বক্তব্য দিয়েছি যে আমরা সেই স্বাক্ষরের জন্য প্রস্তুত আছি, এবং সেটা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অনেকেই বিভিন্ন রকমের বক্তব্য দিতে পারেন, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। তবে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন, এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া। রাষ্ট্র কাঠামো সংস্কারের বাকি প্রক্রিয়াও সব দলের ঐকমত্যের ভিত্তিতে দ্রুত সম্পূর্ণ হবে এমন বিশ্বাস বিএনপির। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানালেও সব রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা না করে সময়সীমা ঘোষণা করে প্রধান উপদেষ্টা ঐতিহ্য লঙ্ঘন করেছেন, এমন মত জামায়াত ইসলামের। ব্রিফিংয়ে দলটির নায়েবে আমির বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনও নিশ্চিত হয়নি। এক ব্রিফিংয়ে দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, জুলাই ঘোষণাপত্রে দেশের জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। বলেন, একটি অপূর্ণ ঘোষণাপত্র দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই ঘোষণাপত্র কখন কিভাবে বাস্তবায়ন হবে তা অস্পষ্ট। নির্বাচিত সরকারের কাছে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে যে সিদ্ধান্ত তা জন আকাঙ্ক্ষার পরিপন্থী বলেও জানান তিনি। বলেন, নির্বাচনের সেই টাইমলাইন দেওয়া হয়েছে তা জুলাই সনদ অনুযায়ী হতে হবে। ঐতিহ্যকে ব্যত্যয় ঘটিয়ে কোনো বড় রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা না করে একতরফাভাবে এই ঘোষণা দিয়েছিলেন যে জুলাই সনদ প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকারকে তার আইনি ভিত্তি দিতে হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, তার 2 মাস আগে তফসিল ঘোষণা বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি জানান, প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমা অনুযায়ী কাজ চলছে। সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি গুছিয়ে আনতে চায় কমিশন। তার আগে নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষের সাথে কমিশন আলোচনায় বসতে ইচ্ছুক। নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বলেও আশা করেন সিইসি। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পর সাংবাদিকদের মুখোমুখি সিইসি এম নাসির উদ্দিন উত্তর দেন নানা প্রশ্নের, জানান ফেব্রুয়ারি নির্বাচনের প্রস্তুতি। যেদিন আমরা চিন্তা করবো যে অমুক দিন ভোট হবে, তার থেকে মাস 2 আগে আমরা শিডিউলটা ঘোষণা করব। ফেব্রুয়ারির প্রথম দিকে তারিখটা আপনারা জানবেন, 2 মাস রমজানের আগে হবে। আমরা এমনি টার্গেট করেছি বাই সেপ্টেম্বর ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবো। টেন্ডার হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। একটা আইটেম বোধহয় আমাদের এই টেন্ডারে যেতে হয়েছে, এটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সিইসি বলেন, এবারের নির্বাচন আয়নার মতো স্বচ্ছ করতে চায় তার কমিশন। সেক্ষেত্রে ভোটার ও রাজনৈতিক দলকে গুরুত্ব দেওয়া হচ্ছে। নাম্বার 1 চ্যালেঞ্জ ইজ আমাদের উপর আস্থার সৃষ্টি। আগে তো রাজনৈতিক দল বেশ কয়েকটা রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল, ভোটাররা আসছে। আমার তো মূল ফোকাস তো ভোটার। এক মাসে প্ল্যান করেছি যে এই যে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা। নির্বাচন সংশ্লিষ্ট পেশাজীবী যারা ভোট দিতে পারেন না, তাদের এবার পোস্টাল ব্যালটের আওতায় আনার কথা ভাবছে কমিশন। আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন আয়োজনে সক্ষম বলেও মতামত সিইসির। এই 8-10 লক্ষ লোক যারা ইলেকশনের সাথে সম্পৃক্ত, আমরা তাদেরকে এবার একটা পোস্টাল ব্যালটে নিয়ে আসার চেষ্টা করব। ভোট তো আরও কয়েক মাস আছে, তো এর মধ্যে দেখবেন যে ইনশাল্লাহ এভরিথিং উইল বি ইন প্লেস। এবং আমার বিশ্বাস আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কোনো
সমস্যা সৃষ্টি করবে না। আওয়ামী লীগের বিষয়টি বিচারাধীন থাকায় এই নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কিনা এ প্রশ্নে কোনো মন্তব্য করেননি সিইসি। তবে জানান আওয়ামী সমর্থকরা নির্বাচনে ভোট দিতে পারবে। সমর্থকরা ভোট দিতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। মনে মনে সমর্থন করি একটা দলকে, আমি ভোট দিতে তাকে কে বলতে পারবো? তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। জিম্মি মুক্তি ও গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলের প্রধান মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করছে সাধারণ মানুষ। রাজধানী তেল আবিবে অবস্থিত মহাসড়কে অবস্থান নিলে তাদের বাধা দেয় পুলিশ। এতে পুলিশের সাথে সংঘাতে জড়িয়ে পড়ে তারা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পুরো গাজা দখলের পরিকল্পনা প্রকাশ হওয়ার পর দেশটির সাধারণ মানুষের মাঝে নতুন করে ছড়িয়েছে ক্ষোভ। পাশাপাশি হামাসের প্রকাশিত কঙ্কালসার এক জিম্মির ভিডিও নিয়েও তৈরি হয়েছে উত্তেজনা, যার জেরে জিম্মি মুক্তির দাবি আরও জোরালো হয়েছে দেশটিতে। নেতানিয়াহুর পদত্যাগের দাবিও তুলছেন অনেক আন্দোলনকারী। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। মঙ্গলবার লাহোর, করাচি সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেন তেহরিক ইনসাফ বা পিটিআই এর শত শত কর্মী। মোটরযান, রিকশা সহ অন্যান্য গাড়িতেও র্যালি করেন তারা। এ সময় পুলিশের সাথে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। এ পর্যন্ত 1.5 শতাধিক আন্দোলনকারীকে আটকের দাবি করেছে পুলিশ। মঙ্গলবার রাতভর তল্লাশি চালিয়ে 120 জনকে আটক করা হয়। বাকিরা বিক্ষোভ চলাকালে আটক হন। অবশ্য পিটিআই এর অভিযোগ, শুধু লাহোর থেকেই 2 শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। গেল সোমবার সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে সমর্থকদের গণতন্ত্র রক্ষায় শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানান ইমরান খান। আওয়ামী লীগ সরকার আমলে প্রশ্নবিদ্ধ 3 সংসদ নির্বাচনে কারা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তাদের তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন। বিএনপির দায়েরকৃত মামলা তদন্তের দায়িত্বে থাকা পিবিআই এ বিষয়ে তথ্য চেয়েছিল ইসির কাছে। পরে সেসব তথ্য চেয়ে সব জেলার ডিসি এবং ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে চিঠি পাঠায় ইসি। চিঠিতে বলা হয় 10ম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর সহ আরও কিছু তথ্য পাঠাতে হবে। এর আগে ওই 3 নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের কাছে চেয়েছিল পিবিআই। এদিকে আসছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি দেখতে 18 সেপ্টেম্বর ঢাকায় আসছে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। ইউর এই পর্যবেক্ষক দলে 3 জন বিদেশি এবং 4 জন স্থানীয় মিলিয়ে 7 জন থাকবেন। জানা গেছে আগামী 7 অক্টোবর বাংলাদেশে তাদের প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ মিশন শেষ করবে দলটি। নির্বাচন কমিশনের জারি করা সাংবাদিক নীতিমালা 2025 সংশোধন না করলে আসন্ন নির্বাচনে প্রেস কভারেজ দেবেন না সাংবাদিকরা, এমনটি জানিয়েছে নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। দুপুরে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক মতবিনিময় সভায় এমনটাই জানানো হয় সংগঠন থেকে। সময় বক্তারা বলেন, এই নীতিমালার ফলে সাংবাদিকদের নির্বাচনী পর্যবেক্ষণে অংশ নেওয়া কঠিন হয়ে দাঁড়াবে, কেননা এটি প্রণয়নে সাংবাদিকদের সাথে আলোচনা হয়নি। এ সময় এই নীতিমালা স্থগিতের জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানানো হয়। এছাড়া 15 দিনের মধ্যে নীতিমালা সংশোধনের আলটিমেটামও দেয়া হয় সংগঠনের পক্ষ থেকে। পরে প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ বিষয়ে স্মারকলিপি প্রদান করে আরএফইডি। আমরা ঘোষণা করছি যে বিদ্যমান নীতিমালা সংশোধন না করলে আমাদের সাংবাদিক সমাজ এই নীতিমালার অধীনে আগামী সংসদ নির্বাচন কভার করবে না এবং করবে না। জুলাই ঘোষণাপত্র নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয় গণ অধিকার পরিষদ, এমনটাই জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নূর। তবে নির্বাচনের সময় ঘোষণা করাকে স্বাগত জানান তিনি। রাজধানীর পুরানা পল্টনে জুলাই ঘোষণাপত্র নিয়ে সংবাদ সম্মেলনে নূর বলেন, 2018 সালের কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলনের ধারাবাহিকতাতেই 24-এর গণ অভ্যুত্থান, কিন্তু জুলাই ঘোষণাপত্রে এর উল্লেখ না করে মন গড়া ইতিহাস লেখা হয়েছে। সরকার সঠিক ইতিহাস ও তথ্য জাতির সামনে তুলে ধরতে পারেনি বলেও অভিযোগ করেন গণ অধিকার পরিষদ সভাপতি। আলাপ আলোচনার মাধ্যমে জুলাই ঘোষণাপত্রের সংস্কারের দাবিও জানান নূর। বলেন, বর্তমান প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জুলাই সনদে কিভাবে সকলের আকাঙ্ক্ষাকে প্রকাশ করা যায়, অংশীজনদের ত্যাগের মূল্যায়ন কিভাবে করা যায়,
তাদের ইতিহাসকে কিভাবে তুলে ধরা যায় এবং এই জুলাই সনদকে আপনার মেঘনা কাটার মতো এইটা জাতির মুক্তির সনদে রূপান্তর করা যায়, আইনি ভিত্তি দেওয়া যায়, সেই বিষয়ে আপনারা পদক্ষেপ নিন, আলাপ আলোচনা করুন। 12 দলীয় জোটে যুক্ত হলো নতুন রাজনৈতিক দল ইউনাইটেড লিবারেল পার্টি ইউএলপি। এ সময় নতুন আত্মপ্রকাশ করা ইউএলপির সব পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে 12 দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টি চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের উপস্থিতিতে দলটি জোটে যোগদান করেন। এ সময় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, জোটের শীর্ষ নেতাদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বৈঠকে বসবেন। এই বৈঠকে আগামী রাজনীতির নানা বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। বলেন, আগামী শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বলে জানান তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি বাড্ডায় আটকে দিয়েছে পুলিশ। পরে সেখানেই রাস্তা আটকে রেখে সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। বুধবার বেলা 11:30 থেকে দুপুর 12:15 পর্যন্ত প্রায় 45 মিনিট গুলশান বাড্ডা লিংক রোড সড়ক বন্ধ করে দিয়ে বিক্ষোভ সমাবেশ করে তারা। সমাবেশে দলটির নেতারা বক্তব্য রাখার পর কর্মসূচি স্থগিত করেন। তবে দ্রুত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা না নিলে পুলিশি বাধা উতরে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের হুঁশিয়ারি দেওয়া হয়। সড়ক আটকে বিক্ষোভ করায় রামপুরা থেকে কুড়িল অভিমুখী সড়ক এবং গুলশান ও হাতিরঝিল থেকে বিমানবন্দর অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে পুলিশের অনুরোধে 12:15টার দিকে রাস্তা ছেড়ে দেন আন্দোলনকারীরা। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ছোট বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারালেন 4 জন। মঙ্গলবার চিল্লে বিমানবন্দরের কাছে হয় এই দুর্ঘটনা। রোগী আনা নেওয়া সহ চিকিৎসা সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হতো বিমানটি। দুর্ঘটনার দিনও নিকটবর্তী একটি হাসপাতাল থেকে একজন রোগীকে আনতে যাচ্ছিল ডুয়েল প্রোপেলার বিমানটি। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় সেটি। আগুন ধরে যায় বিমানে, ভেতরেই মৃত্যু হয় 4 আরোহীর। দুর্ঘটনার কারণ জানা যায়নি, এখনো তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদা ক্রম নিয়ে রিভিউর রায় হবে আগামীকাল বৃহস্পতিবার সকালে। এই দিন ধার্য করেন আদালত। এর আগে আপিলের রায়ের বিরুদ্ধে করা রিভিউ শুনানি শেষে গত 30 জুলাই এই সংক্রান্ত রায়ের জন্য 6 আগস্ট ধার্য করা হয়। জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ এই দিন ধার্য করেছিলেন। তবে আজ হাইকোর্টের রায়ের জন্য 7 আগস্ট দিন ধার্য করে আদেশ দিয়েছেন আদালত। 2010 সালের 4 ফেব্রুয়ারি হাইকোর্ট 8 দফা নির্দেশনা সহ 1986 সালের সংশোধিত ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সকে অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ 2011 সালে আপিল করে। সেই আপিলের শুনানি শেষে 2015 সালের 11 জানুয়ারি রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 2025-26 অর্থ বছরের জন্য 3,841 কোটি 38 লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। সকালে ডিএসসিসির নগর ভবন মিলনায়তনের সংস্থাটির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া এই বাজেট ঘোষণা করেন। এ সময় দক্ষিণ সিটি কর্পোরেশনের শীর্ষ পর্যায়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছিল 6,760 কোটি 74 লাখ টাকার। পরবর্তীতে সংশোধিত বাজেট ছিল 2,667 কোটি 59 লাখ টাকার। ভুটানের লিগে 5 গোল করলেন বাংলাদেশের কৃষ্ণা রানী সরকার। মঙ্গলবার কৃষ্ণার দাপটে ফুটসেলিং হিরোস ওমেন্স ফুটবল ক্লাবকে 12-0 গোলে হারায় ট্রান্সপোর্ট ইউনাইটেড। প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন কৃষ্ণা, দ্বিতীয়ার্ধে করেন আরও 2 গোল। 12 গোলের মাঝে 5 গোল করায় ম্যাচ সেরা হন বাংলাদেশের এই নারী ফুটবলার। একই দলে খেলেন লাল সবুজের আরও 2 তারকা ডিফেন্ডার মাসুরা পারভিন ও গোলরক্ষক রূপনা চাকমা। এদিকে টুর্নামেন্টের শীর্ষস্থানে রয়েছে সাবিনা ঋতুপর্ণা চাকমাদের পারো এফসি। মোট 9 জন বাংলাদেশি নারী ফুটবলার এবার খেলছেন ভুটান প্রিমিয়ার লিগে। জাতীয় দলে খেলাটার স্বপ্ন সবচেয়ে বড় অগ্রাধিকার। গ্লোবাল টি-20 জন্য শ্রীলঙ্কা সফরে খেলেনি অভিযোগ ভিত্তিহীন বলছেন নুরুল হাসান সোহান। ভালো পারফর্ম করেও কেন জাতীয় দলে ডাক পাচ্ছেন না সেই ভাবনা না ভেবে সামর্থ্যের সেরাটা দিয়ে আপাতত অস্ট্রেলিয়া সফরের সেরাটা দিতে চান নুরুল হাসান।
এই ফটোশুট বাংলাদেশ জাতীয় দলের নয়, এ দলের ক্রিকেটারদের। কারো স্বপ্ন প্রথমবার জাতীয় দলে ডাক পাবার, কারো আবার জাতীয় দলের জায়গাটা পুনরুদ্ধারের। আবার এমন ক্রিকেটারও আছেন যারা এ দলের অস্ট্রেলিয়া সফরে ভালো পারফরমেন্স করে জাতীয় দলে জায়গাটা পাকা করতে চান, থিতু হতে চান। বৃহস্পতিবার রাতে এই ক্রিকেটাররা পাড়ি দেবে অস্ট্রেলিয়ার ডারউইনে, যেখানে পাকিস্তান এ দল, নেপাল জাতীয় দল আর অস্ট্রেলিয়ার একাধিক প্রাদেশিক দলের সাথে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ এ দল। এই সফরের আগে সবচেয়ে বেশি আলোচনায় নুরুল হাসান সোহান। লম্বা সময় ধরেই ঘরোয়া লিগে ভালো করলেও জাতীয় দলে ডাক পাচ্ছেন না সোহান। অনেকেই ষড়যন্ত্র তত্ত্ব তৈরি করে বলছেন জাতীয় দলে রাখা হবে না বলেই তাকে করা হয়েছে এ দলের অধিনায়ক। চলুন জানা যাক সোহানের ভাবনাটা কি। দেখেন, এটা আসলে আমার হাতে না, বা এটা নিয়ে কমেন্টস করাটাও আমার ঠিক হবে না। আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা মনে হয় যে যেখানে খেলতেছি ভালো করার চেষ্টা করতেছি, নিজের জায়গা থেকে নিজেকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। অবশ্যই বাংলাদেশ টিমের হয়ে খেলাটা একটা বড় প্রাউডের ব্যাপার। এটা খেলার জন্যই আসলে ছোটো থেকেই স্বপ্ন দেখি, এখনও স্বপ্ন দেখছি। অবশ্যই যদি সুযোগ পাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। সবশেষ শ্রীলঙ্কা সিরিজের আগে খবর চড়াও হয় গ্লোবাল টি-20 দলে থাকায় নুরুল হাসান সোহানকে নেওয়া হয়নি জাতীয় দলে। সোহান নিজেই পরিষ্কার করেছেন বিষয়টি, জানিয়েছেন জাতীয় দলে বিবেচনার বিষয়টি নিয়ে মোটেও অবগত নন তিনি। আমার ফার্স্ট প্রায়োরিটি গ্লোবাল টি-20 ছিল না, এবং গ্লোবাল টি-20-র জন্য আমি ন্যাশনাল টিমে ছিলাম না, এরকম কোনো কিছু ছিল না। আমি চিটাগাং ক্যাম্পে ছিলাম, এবং যখন শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়েছি তখন এসে আমি ফাঁকা ছিলাম। বাসায় পড়ে থাকার থেকে গ্লোবাল খেলা ভালো, সেই জন্যই তখন এটা নিয়ে চিন্তা করেছি। বাট আমার কাছে মনে হয় না দুইটা, অনেক সময় আমি শুনেছি এরকম কোনো কথা আমার না সিলেক্টরদের সাথে হয়েছে, না টিম ম্যানেজমেন্টের সাথে হয়েছে, না রংপুর টিম ম্যানেজমেন্টের সাথে আমার এটা নিয়ে কোনো কথা হয়েছে। অস্ট্রেলিয়া সফরে যাবার আগে লম্বা সময় ধরে ক্যাম্প করেছে ক্রিকেটাররা। সফরে সেরাটা দিয়ে দলের পাশাপাশি নিজের ক্যারিয়ারেরও বড় উন্নতি আনবেন ক্রিকেটাররা, তেমন প্রত্যাশায় রাখেন অধিনায়ক নুরুল হাসান সোহান। যতটুকু স্টাডি করেছি এবছরের টিমগুলো নিয়ে, খুব ভালো ভালো টিমই আছে এখানে। অবশ্যই আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি, এবং অবশ্যই চাবো যাতে ফাইনাল খেলতে পারি ইনশাআল্লাহ। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচনকালীন সময়ে এসপি ওসিদের বদলি করা হবে লটারির মাধ্যমে। সচিবালয় নির্বাচন সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এই সিদ্ধান্ত জানান। বলেন, ডিসিদের বদলির ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করা হতে পারে। এতে প্রার্থীরা পছন্দের এসপি ডিসি পাবে না। অন্যদিকে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচনী যাত্রা শুরু হয়ে গেছে। ইসির চাহিদা অনুযায়ী নির্বাচনের প্রয়োজনীয় বাজেট বরাদ্দ করা হবে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ফেব্রুয়ারিতে আগামী জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেই নির্দেশনা মেনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্বাচনী আইন শৃঙ্খলা ও প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী নির্বাচনে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার সহ প্রায় 8 লাখ সদস্য দায়িত্ব পালন করবে। বিশৃঙ্খলা ও অনিয়ম ঠেকাতে 47,000 ভোট কেন্দ্রে দেয়া হবে বডি ক্যামেরা। প্রিজাইডিং অফিসারদের থাকতে হবে ভোট কেন্দ্রে। নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা পছন্দমতো এসপি ডিসি চান নির্বাচনী এলাকায়। এ কারণে অতীতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ায় প্রধান উপদেষ্টা চান নির্বাচনের সময় যারা এসপি ডিসি ওসি ও ইওনোর দায়িত্বে থাকবেন তাদের বদলি হবে লটারির মাধ্যমে। তফসিল ঘোষণার আগেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার ক্ষেত্রে আমরা একটা ডিসিশন নিয়েছি, এটা স্যারের ইনস্ট্রাকশনের থেকে। এই ডিসিশনটা হলো আমরা লটারির মাধ্যমে তাদের এই যে পোস্টিংটা আমরা করে দেব। এসপিদের ক্ষেত্রে করব, অ্যান্ড পুলিশের ক্ষেত্রে ওসিতেরটাও আমরা করব, বাট ওসিতেরটা মানে পুরা এই ডিভিশন ওয়াইজ করতে হবে। শিডিউল ডিক্লেয়ার করার সময় পরে এইগুলির পোস্টিংগুলি চলে যায় ইসের হাতে, নির্বাচন কমিশনের হাতে। এই জন্য আমরা আমাদের কাজটা করে দিব। তারপরে যদি নির্বাচন কমিশন চায় যে তারা আরো চেঞ্জ করতে চায়, তারাও করতে পারবে। লটারির মাধ্যমে ডিসিদের বদলির ইঙ্গিতও দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইসেদের ক্ষেত্রে সংস্থাপন মন্ত্রণালয় কিভাবে করব তারা হয়তো তারা সিদ্ধান্ত নেবে। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে নির্বাচনী বাজেট নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান, ইসির চাহিদা অনুযায়ী বাজেট বরাদ্দ দেয়া হবে। নির্বাচনে বিভিন্ন জায়গায় আপনার প্রস্তুতি নেবে, যেমন পুলিশের জন্য নতুন কিছু পুলিশ রিক্রুটার আপনারা জানেন, বিজিবি, ল অ্যান্ড অর্ডারের জন্য, অন্যান্য লজিস্টিকের জন্য এগুলো করা হচ্ছে। নির্বাচনের বাজেট মানে আমি যেটা বাজেটে রেখেছি, তারপরে যদি অনেক কিছু তাদের সে কন্টিনজেন্সি থাকে,
বাড়তি কিছু থাকে সেটা কোনো ক্রমেই তো আমরা এসে করবো না করবো না। তবে নির্বাচনের জন্য কত টাকা বরাদ্দ করা হচ্ছে তা এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন ডক্টর সালেউদ্দিন। আজকে থেকে তো কাজ শুরু হলো নির্বাচনে, কত টাকা লাগবে, কি লজিস্টিক লাগবে বলে পরে আমরা সব প্রোভাইড করব। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। নিহাও চায়না বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হলো। আগামী 8 অগস্ট রাজধানীর হোটেল সারিনায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে জানায় আয়োজকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রদর্শনীতে রোগীরা চায়নার চিকিৎসা ও চিকিৎসক বিষয়ে সহযোগিতা দেওয়া হবে। একই সাথে ভিসা প্রসেস সহ রোগীদের যাবতীয় সহযোগিতা করা হবে। প্রদর্শনীতে চীনের বেশ কিছু হাসপাতালের প্রতিনিধি ও চিকিৎসা বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন বলেও জানান তারা। বলেন, এই প্রদর্শনী বাংলাদেশ চায়নার মধ্যে স্বাস্থ্যসেবা খাতে নতুন এক অধ্যায়ের সূচনা করবে। চায়নার উন্নত প্রযুক্তি নির্ভর চিকিৎসা বাংলাদেশিদের জন্য সহজ ও সাশ্রয়ী করতে কাজ করবে। স্বাস্থ্য বিষয়ক এই আয়োজনে চায়নার 12টির বেশি হাসপাতালের প্রতিনিধি, চিকিৎসক ও কর্মকর্তারা অংশ নেবেন। শেষ হয়েছে রাশিয়া এবং চীনের যৌথ নৌমহড়া। বুধবার মেরিটাইম ইন্টারঅ্যাকশন 2025 নামের যৌথ নৌমহড়ার শেষ ধাপে অংশ নেয় দুদেশের যুদ্ধজাহাজ ও সামরিক বিমান। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মহড়ায় যৌথভাবে যুদ্ধজাহাজ থেকে আর্টিলারি হামলার প্রশিক্ষণ চালানো হয়। এছাড়াও শত্রুপক্ষকে সাবমেরিন যুদ্ধে পরাজিত করতেও বিশেষভাবে প্রশিক্ষণে অংশ নেয় দুদেশের নৌবাহিনী। এশিয়া প্যাসিফিক অঞ্চলে নজরদারি বাড়াতে যৌথভাবে টাস্ক ফোর্স গঠন করবে দুই দেশ। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।